ভক্তরা আজ কোথায় গেলেন? সব নেই নাকি? ফাঁকা দেখছি তো। মহারাজ আজকে বক্তৃতা দেবেন আমেরিকা থেকে, এখানে ফাঁকা দেখছি। অত দূর থেকে আপনাদের মহারাজ দেখতে পাবেন না। মহারাজ আমেরিকা থেকে ক্লাস নেবেন, অত দূরে যারা বসবেন মহারাজ দেখতে পাবেন না। এই মায়েদের কার্ডটা আরো এগিয়ে দাও, মায়েদের কার্ডটা আরো এগিয়ে দাও, মায়ের এগিয়ে আসুন। হ্যাঁ, শুরু করবো। মহারাজ আমাদের দেখতে পাচ্ছেন? হ্যাঁ মহারাজ, আপনাকে সাষ্টাঙ্গ শত কোটি কোটি প্রণাম জানাই। আজকে আমাদের খুব আনন্দের দিন। হ্যাঁ, আমেরিকা থেকে আমরা কথা শুনবো, আপনাকে দেখতে পাচ্ছি। তো ভগবান শ্রী রামকৃষ্ণ দেব, বিশ্বজননী শ্রীমা সারদা দেবী, শ্রী শ্রী স্বামীজি মহারাজ, তাঁদের সকলের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমাদের এখানে রঘুবীর, মা শীতলা এবং অন্যান্য দেবদেবী, তাঁদের সকলের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আর প্রণাম পরম পূজনীয় শ্রীমৎ স্বামী চেতনানন্দজি মহারাজ, আমেরিকাতে সেন্ট লুইস, সেখানে আমাদের যে বেদান্ত সোসাইটি সেন্ট লুইসে, সেখানকার তিনি প্রধান মহারাজ, আমাদের ভাষায় বলা হয় মিনিস্টার ইনচার্জ মহারাজজি। পূজনীয় মহারাজজিকে আমরা অনুরোধ করেছিলাম। মহারাজ আপনারা জানেন ভীষণ ব্যস্ত থাকেন, মহারাজ বক্তৃতা দেন, প্রচুর বই লিখেছেন, সারাদিন ব্যস্ততা, তার মধ্যেও সময় করে আজকে আমাদের উদ্দেশ্যে তিনি ধর্মীয় প্রসঙ্গ করবেন। তো মহারাজ রাজি হয়েছেন, সেই জন্যে আমরা রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন কামারপুকুরের তরফ থেকে মহারাজের শ্রীচরণে ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম জানাই। এখানে উপস্থিত যে সমস্ত ভক্তবৃন্দ রয়েছেন এবং আমাদের যে কামারপুকুর মঠের ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলের মাধ্যমে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সমস্ত ভক্তবৃন্দকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা এবং শুভেচ্ছা নমস্কার জ্ঞাপন করি। এটা একটা আনন্দের দিন। মহারাজ আজকে যে বিষয়ে বলবেন, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের যে সমস্ত প্রাচীন সাধুরা, তাদের সারাটা জীবন পাত করে গেছেন সাধন ভজনে এবং মানুষের সেবাতে, সেই তাদেরকে নিয়ে যে বই, মহারাজের বই আছে প্রাচীন সাধুদের কথা, সেই প্রাচীন সাধুদের কথা মহারাজ আজকে আমাদের সামনে উপস্থাপন করবেন, তুলে ধরবেন, ধর্মীয় প্রসঙ্গ করবেন। তো এইটাই আমি মহারাজকে আবার তাঁর শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমাদের আন্তরিক প্রার্থনা জানাই যে মহারাজ আমাদেরকে আশীর্বাদ করুন এবং প্রাচীন সাধুদের যে আপনি দেখেছেন, শুনেছেন, জেনেছেন, তাদের সম্বন্ধে আমরা জানতে পারবো, আমরা উপকৃত হব, ধন্য হব। আবার আপনাকে প্রণাম জানিয়ে অনুরোধ জানাই আপনার বক্তব্য শুরু করবেন। সবাইকে আপনাদের ধন্যবাদ, নমস্কার, মহারাজকে ভক্তিপূর্ণ প্রণাম। মহারাজ আরম্ভ করুন। মহারাজ আপনি 1 ঘন্টা বলতে পারবেন, 1 ঘন্টা সময় আছে। ঠিক আছে মহারাজ। বন্দৌ শান্ত সন্তন চরণং দুঃখপ্রদৌ ভয়ো বিচকুচ বর্ণং বিচুরতা এক প্রাণত হরিলেই মিলত
एको দারুণ দুঃখ দেই। তুলসী দাস। আমি সাধু অসাধু উভয়কে প্রণাম করি, কারণ উভয়ই আমাকে দুঃখ দেয়। কোনো অসাধু ব্যক্তি যদি আমার কাছে আসে, আমি দুঃখ পাই। আর কোনো সাধু ব্যক্তি যদি আমার কাছ থেকে চলে যায়, আমি দুঃখ পাই। উভয়ই আমাকে দুঃখ দেয়। অসাধু কাছে এলে কষ্ট পাই, আর সাধু আমার কাছ থেকে চলে গেলেও কষ্ট পাই। তাই আমি উভয়কেই প্রণাম করি। বড্ড সুন্দর প্রার্থনা। আজকের আলোচ্য বিষয় স্বামী লোকোত্তরানন্দজি আপনাদের বলেছেন প্রাচীন প্রাজ্ঞ সাধুদের কথা। গল্প, এই সাধুদের গল্প বলতে বা শুনতে বড্ড ভালো লাগে। দেখুন, আমি রামকৃষ্ণ মঠ মিশনে এসেছি 1950-তে। আমার 14 বছর বয়স তখন। আমি তখন উদ্বোধনে যেতাম, সাধু সঙ্গ করতাম। আমি তখন স্কুলে পড়ি। বহু সাধুর সঙ্গ করেছি, দর্শন করেছি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। সেইগুলোর কিছু কিছু আপনাদের আজকে বলবো। আমার সোর্স শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ তার 16 জন সন্ন্যাসী শিষ্যদের ট্রেনিং দিয়েছিলেন। তার যত অধ্যাত্ম সম্পদ তাদের শিখিয়েছিলেন। They are the first generation of Ramakrishna monks. Then came the next generation. They did not see Sri Ramakrishna, কিন্তু তারা ওই শ্রীরামকৃষ্ণের শিষ্যদের কাছ থেকে শিখেছিলেন। আর আমরা হলাম থার্ড জেনারেশন অফ মঙ্কস। আমরা ঠাকুরকেও দেখিনি, ঠাকুরের সন্তানদেরও দেখিনি, কিন্তু তাদের নেক্সট জেনারেশন যারা ছিলেন তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, দেখেছি, জেনেছি। এটা কিরকম জানেন? দ্বীপ থেকে দ্বীপ জ্বালা। ওই অট্টুর নামবদ্রীতে বাজা আছে, দেদীপ পদে গদাধর ধর্ম দীপ, দেদীপ পথে জল জল করে জ্বলছে। কি জ্বলছে? গদাধর ধর্ম দীপ। গদাধর ধর্মদীপ জল জল করে জ্বলছে। এখন সারা পৃথিবীতে সেই আলো বিকিরিত হচ্ছে। ওই কামারপুকুরে যিনি জন্মগ্রহণ করেছিলেন ভিলেজে, সারা পৃথিবীতে এখন ভীষণভাবে প্রচারিত হচ্ছে। সেই ধর্মদীপ ঠাকুর জেলে দিয়ে গেছেন তার শিষ্যদের মনে। তারা তার শিষ্যদের মনে জ্বেলেছেন, তারা আমাদের মনে জ্বেলেছেন। আমরাও পরবর্তী জেনারেশনকে জ্বেলে সেই একই সেই আলো দিয়ে যাচ্ছি। এই আলো যখন চলে যায়, the source does not diminish. সেই আলো কমে যায় না। আপনি একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ জ্বালালে সেই প্রদীপের আলো কমে যায় না। ওই জন্যই তো আমাদের উপনিষদ বলে পূর্ণমাদা পূর্ণমিদম। এটাও পূর্ণ, ওটাও পূর্ণ, ম্যানিফেস্ট আনম্যানিফেস্ট। এই পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণ কখনো কমে যায় না। এই ব্রহ্মন ফুল কনসিয়াসনেস, অল পারভেজিং, এর কমতি বাড়তি নেই। সেই গদাধর ধর্মদীপ এখন সারা পৃথিবীতে আলো বিকিরিত করছে। স্বামীজি বলেছেন বেলুড় মঠের নিয়মাবলীতে, প্রচারের দ্বারা সম্প্রদায়ের জীবনী শক্তি বলবতী থাকে। অতএব প্রচার কার্য হতে কখনো
বিরত থাকবে না। আমরা এখন এই ঠাকুর মা স্বামীজির তাদের জীবন পূর্ণ জীবন এবং বাণী যা শান্তি আর আনন্দ মানুষের মনে দান করছে, সেইটা আমরা বহন করে নিয়ে চলেছি। আমি অনেক সময় আমার আমেরিকান ভক্তদের বলি কি জানেন, পিস অ্যান্ড ব্লিস ক্যানট বি বট ইন দ্য মার্কেট। শান্তি আর আনন্দ বাজারে কিনতে পাওয়া যায় না। তুমি ধনী হতে পারো, প্রচুর টাকার মালিক হতে পারো, কিন্তু শান্তি আনন্দ, আমাকে 5 কেজি শান্তি দাও আর 10 কেজি আনন্দ দাও বলে দোকানে যান, পাবেন না। ওটা ভিতর থেকেই আসে। কি আনন্দ, কি আনন্দ! সেই ঠাকুরের সেই দিব্যানন্দ সবাই আমরা যাতে লাভ করতে পারি, সেইটাই আমাদের জীবনের কাম্য। আপনারা ভারতবর্ষের সাধুদের গল্প তো প্রায় অনেকেই শুনেছেন, কিন্তু এই পাশ্চাত্যে যারা ছিলেন তাদের সম্বন্ধেই আমি প্রথমে বলি, তারপরে ভারতীয় সাধুদের সম্বন্ধে কিছু বলবো। আমি যখন এদেশে আসি 1971, আমার 34 বছর বয়স। হলিউডে এলাম, 7 বছর হলিউডে প্রভুপানন্দ স্বামীর সঙ্গে ছিলাম। তারপরে সেন্ট লুইসে 48 বছর হয়ে গেল। 55 বছর এদেশে কেটে গেল। দেখুন ঠাকুরের কি ইচ্ছা। প্রথমেই শুরু করি স্বামী নিখিলানন্দ জিকে দেখে। উনি পূর্ববঙ্গের লোক ছিলেন, উনি অমৃতবাজার পত্রিকার রিপোর্টার ছিলেন, মায়ের কাছে দীক্ষা নেন। খুব পণ্ডিত বিদ্বান সাধু, এক বিখ্যাত লেখক। কথামৃতের অনুবাদ করেছেন বাংলা ইংরেজিতে 1942 সালে। উপনিষদের অনুবাদ, গীতার অনুবাদ, বিভিন্ন শাস্ত্রের অনুবাদ করেছেন। আমি ওনাকে ইন্ডিয়াতেও কয়েকবার দেখেছি। 1963-তে স্বামীজির সেন্টিনারির সময় দেখেছি, আরো কয়েকবার দেখেছি। তা আমি যখন 71-এ গেলাম নিউ ইয়র্কে, স্টিল আই রিমেম্বার 8 জুন 1971, মহারাজ আমাকে নেমন্ত্রণ করলেন। আমি নিউ ইয়র্কে আমাদের দুটো সেন্টার, এই সেন্ট্রাল পার্কের ইস্ট সাইড আর ওয়েস্ট সাইড। তাই ইস্ট সাইডে উনি থাকেন, নেমন্ত্রণ করলেন। আমার এখনো মনে আছে, খিচুড়ি, পাপড় ভাজা, চাটনি, অনেক কিছু খাইয়েছিলেন। তা আমি একদিন বললাম, মহারাজ মঠ মিশন আপনার কাছে চিরকৃতজ্ঞ, আপনার কন্ট্রিবিউশন টু দি রামকৃষ্ণ অর্ডার ইজ ইমেন্স। আমার কথা শুনে না কাঁদতে শুরু করলেন। দেখো, আমার আর একটা বাসনা আছে, কিন্তু সে বাসনা পূর্ণ হবে না। আমি বললাম, কি বাসনা মহারাজ? আমার বাসনা আমি আরেকবার বেলুড় মাঠে যাব, আর ঠাকুরের মন্দিরের সামনে ওই ধুলোয় গড়াগড়ি করব, এই একটা বাসনা। ওনার তখন লেট 70s বয়স। দেখুন এই সাধুর কিরকম মনটা এখনো ঠাকুরের কাছে পড়ে রয়েছে বেলুড় মাঠে। এই জড়থি, আমার সেক্রেটারি, এরা আমাকে যেতে দেবে না। তারপরে আমি বললাম, মহারাজ আপনি কথামৃত অনুবাদ করেছেন, আমাকে এক কপি প্রেজেন্ট করবেন। তেমনি এই নাম সই করে সেই বইটা প্রেজেন্ট করলেন। এই দেখুন, এই দেখুন ওর সই করা সেই বই এখন আমার কাছে রয়েছে। To Chetanananda from Nikhilananda with love and best wishes, 10th June 1971. তারপরে হলো কি জানেন, 1972-তে গেলাম থাউজেন্ড আইল্যান্ড পার্কে, যেখানে স্বামীজি ওই দেববাণী ইন্সপায়ার টক শিক্ষা দিয়েছিলেন। সেই বিবেকানন্দ কটেজ আমাদের সম্পত্তি এখন, নিউ ইয়র্ক সেন্টারের।
10 দিন ছিলাম মহারাজের কাছে, তখন একটু আলঝাইমার শুরু হয়ে গেছে। ওই চেয়ারে বসতেন, তারপরে ওই সেন্ট লরেন্স নদীর দিকে তাকিয়ে থাকতেন। সন্ধ্যেবেলা আমরা একসঙ্গে ডিনার খেতাম। দেখতাম কি জানো, 4টের সময় ওখানে আরতি হয় থাউজেন্ড জানাই পার্কে। 4টের সময় সবাই আসবে, ওই বিবেকানন্দ হলের নিচে চা খাওয়া হবে, তারপরে ওনাকে, ওরা 2 সেবক ওনাকে ট্রেনে উপরে নিয়ে যাবে, উপরের তলায় স্বামীজির ঘরে, সেইখানে শ্রাইন, সেইখানে বসে খঞ্জনব বন্দনা আমরা গাইতাম, স্বামী আদিশ্বরানন্দজি আর আমরা। তারপরে হলো কি জানো, ওই ওর ঠিক হল ঘরের পিছনের দিকে একটা চেয়ার পাতা থাকতো, তারপরে চেয়ারে বসে ওর হাতে জপমালা ধরে দেওয়া হতো, তা বসে 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 জপ করতেন, আর আমরা সামনে বসে খঞ্জন ভববন্দন গাইতাম। তারপরে না দরদর করে তার চোখ দিয়ে জল পড়তো। মার কাছ থেকে মন্ত্র নিয়েছেন, 1 ঘন্টা হয়ে গেছে, nobody can stop him। তারপরে তার হাত থেকে মালা সরিয়ে নিলে তখন তাকে নিচে নামানো হতো। আমি কিরকম বুঝতাম জানেন, একে বলে, শাস্ত্রে বলে বাধিতের অনুবৃত্তি। একটা মানুষের যখন ইলুমিনেশন হয়ে যায় বা হয়, তার পূর্ব জন্মের যে অভ্যাসগুলো সেটা চলতে থাকে, অভ্যাসগুলো পুনরাবৃত্তি হতে থাকে, একে বলে বাধিতের অনুবৃত্তি। এই ছোট্ট ছোট্ট ঘটনা কিন্তু আমার মনে দারুণ গভীর রেখাপাত করেছিল। নানাবিধ গল্প হতো। তার পরের বছর তার মৃত্যুটাও কিরকম হলো দেখুন। ডাইনিং হলে বসেছেন, চেয়ারে বসে ওম ব্রহ্মার্পণম ব্রহ্মবীর ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। ব্যাস, অমনি অমনি চেয়ারেই মৃত্যু হয়ে গেল। এটা আমেরিকার ডাবের জল। পবিত্রানন্দজি ঠিক উল্টো দিকেই থাকতেন, আমাকে খুব স্নেহ করতেন। সামারে উনি নিউ ইয়র্ক থেকে আমাদের হলিউডে এসে থাকতেন, আমার পাশের ঘরে থাকতেন। রাত্রে খাওয়ার পরে উনার ঘরে গেলে নানা গল্প বলতেন, ব্রহ্মানন্দের শিষ্য। তো উনি একদিন আমায় বলছেন, দেখো আমি জয়েন করেছি, একদিন শরৎ মহারাজকে বললাম, মহারাজ এই যে ঠাকুরের কাজ করছি তো বোধ হয় না তো। শরৎ মহারাজ বললেন, আচ্ছা এটা কি তোমার কাজ? না মহারাজ। তুমি তোমার বাড়ি বাপ মার জন্য কাজ করো? না মহারাজ। তুমি এখানে মাইনে পাও? না মহারাজ। ঠিক আছে, এইবার তুমি যেতে পারো, তুমি পরে বুঝবে তুমি কার জন্য কাজ করছো। বলে আমার একটা দারুণ শিক্ষা হলো। আমার মনে আছে আমাকে একদিন সাবধান করে দিয়েছিলেন, দেখো তুমি যখন বক্তৃতা দেবে তুমি 2টো জিনিস করবে না, ডু নট এক্সাজারেট। অনেকে না ফেনিয়ে আজে বাজে বলে যায়, কখনো বলবে না। ডু নট এম্বেলিশ অ্যান্ড ডু নট এক্সাজারেট, এই 2টো শব্দ উনি ব্যবহার করেছিলেন। এম্বেলিশ মানে রং চাপানো, ঠাকুরের কথার উপর রং চাপিয়ে তুমি একটু তোমার মতো বললে, বলে তা করবে না। কেন? তাহলে তুমি সত্য থেকে বিচ্যুত হবে, ইউ উইল ডিভিয়েট ফ্রম দ্য ট্রুথ। দেখুন আমরা প্রাচীন সাধুদের কাছে কিরকম শিখতাম। এখন অনেকে বক্তৃতা দেন ফেনিয়ে আঙ্গি করে বলেন, বলে না করবে না। তারপরে গেলাম প্রভাবানন্দজির কাছে, ওনার কাছে 5 বছর ছিলাম।
উনি বিষ্ণুপুরের লোক, ব্রহ্মানন্দের শিষ্য। উনি যখন ছাত্র তখন সিটি কলেজে পড়তেন, আর রেভলিউশনারি ছিলেন। বালিশের নিচে রিভলভার থাকতো। উনি যেতেন এর কাছে, স্বামী সদানন্দের কাছে। সদানন্দ জি হলেন স্বামীজির প্রথম শিষ্য। একদিন আমাকে খুব সুন্দর কথাটা আমার মনে দারুণ গেঁথে গেছে। সদানন্দ একদিন বলছেন, হ্যালো ইয়ং ম্যান, ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ দি ওয়ার্ড কনস্ট্রাকটিভ? ইয়েস মহারাজ। নো, ওপেন দি ডিকশনারি। মানেটা জানো, কনস্ট্রাকটিভ, গঠনমূলক কাজ। আচ্ছা, ডু ইউ নো দি মিনিং অফ দি ওয়ার্ড ডিস্ট্রাকটিভ? ওপেন দি ডিকশনারি, দেখো মিনিংটা কি, ডিস্ট্রাকটিভ। এখন দুটোর অশব্দের মানে তো তুমি জেনে গেছো? বলে হ্যাঁ মহারাজ। এখন থেকে জীবনে যা করবে কনস্ট্রাকটিভ করবে। এই ঘটনাটা আমার মনে দারুণ লেগে গেছে। জীবনে যদি কোনো ই করতে পারে, সবসময় কনস্ট্রাকটিভ করবে। কি দারুণ কথা, সত্যি দারুণ কথা। আমরা রোজ বেড়াতুম 10টার সময় সকালবেলায়। একদিন ঘরে গেছি বলে আজ আর বেড়ানো নেই। চেতনানন্দ, আমি খুব ডিপ্রেসড। আসলে ডিপ্রেসড মহারাজ? না, খুব ডিপ্রেসড। কেন, কি হলো মহারাজ? তা বললো, দেখো হলিউডের নিয়ম আছে কি জানো, তোমাকে 3 বার ধ্যান করতে হবে। ওখানে অনেক নান, 12-13 জন মেয়ে আর আরো 12-13 জন ছেলে, মংস নান্স, সব ভক্তরা, সব দিনে 3 বার ধ্যান করতে হবে। 7টা থেকে 8টা, 12টা থেকে 1টা, আর 6টা থেকে 7টা। সাধু ব্রহ্মচারী সবাইকে ধ্যান করতে হবে শ্রাইনে। তা বলতো, দেখো এখন তো শ্রাইনে যেতে পারছি না, এই হার্ট অ্যাটাক হয়েছে, সেই জন্য মাথা ঘুরে যায়, সেই জন্য এখন শ্রাইনে যেতে পারছে না, ওই জন্য মনে বড় কষ্ট, ডিপ্রেসড। তা আমি বললাম, মানে আপনার ডিপ্রেস হওয়ার তো কারণ নেই। আপনি মাকে দেখেছেন, ব্রহ্মানন্দ আপনাকে দীক্ষা দিয়েছেন, আপনি ঠাকুরের 9 জন সাধুর সঙ্গ করেছেন, আপনার তো ডিপ্রেস হওয়ার কথা নয়। তাদের কথা আপনার মনে আসে না? হ্যাঁ হ্যাঁ, I think of them all the time. I have constant recollections of God. আমার সদা সর্বদা ভগবানের চিন্তা হয়, অথচ আমি মন্দিরে যেয়ে জপদান করতে পারি না। এই প্রাচীন সাধুটা আমাকে বলছেন। তা আমি তখন বললাম কি, মহারাজ, দিস রিকালেক্টেডনেস, এই যে ভিতরের ভিতরে ক্রমাগত চিন্তা, এটা ধ্যান জপের চেয়েও উচ্চ জিনিস। তখন আমি ছান্দোগ্য উপনিষদ থেকে একটা শ্লোক তাকে বললাম, আহার শুদ্ধ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি, স্মৃতি লাম্বে সর্বগ্রন্থি নাম বিপ্র মোক্ষ। কি অপূর্ব মন্ত্র এই ছান্দোগ্য উপনিষদে। আহার শুদ্ধ, আহার মানে আমরা যা খাই। মনে করবেন না যে আপনারা শুধু শুধু মুখ দিয়ে খান। আপনারা মুখ দিয়ে খান, নাক দিয়ে খান, চোখ দিয়ে খান, এই এই কান দিয়ে খান। আহার মিন্স, শঙ্করাচার্য বলেছেন, আর রিয়াতে ইতি আহার, যা আমরা ভিতরে আহরণ করি তাই হলো আহার, শুধু মুখ দিয়ে নয়। কি হয় দেখুন কি বলছে, আরে আহার সিদ্ধ সত্য শুদ্ধি। সত্য মানে মন। এই ভালো খাবার যদি মন কি এই ভিতরে ঢুকান, মনটা শুদ্ধ হবে। সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি, যখন মন শুদ্ধ হয় না, তখন কনস্ট্যান্ট ভগবানের চিন্তাই আসে। স্মৃতি, এই যে স্মরণ মনন, আমাদের বাংলাতে যা বলে, ক্রমাগত কেবল ভগবানের কথা মনে হয়। স্মরণ মনন, স্মরণ মনন, স্মরণ মনন, এই ধ্রুব স্মৃতি, কনস্ট্যান্ট স্ট্রং রিকালেক্টেডনেস আসে। তারপরে কি হয়, স্মৃতি লাভে সর্বগ্রন্থি নাম বিপ্র মোক্ষ।
এইরকম স্মৃতি যদি ক্রমাগত আসতে থাকে না, বিপ্রমোক্ষা, মুক্তি হয়ে যাবে। এইটা যখন মহারাজকে বললাম, মহারাজ খুব রিলিভড হলেন। দেখো, এই জন্যই বলে সাধুরও সাধু সঙ্গ দরকার। সাধুরও সাধু সঙ্গ দরকার। খুব করতেন। একদিন আমাকে বলছেন, দেখো, অনেক অনেক কথা বলছেন। 5 বছর ছিলাম তো, রোজ যে গল্প করতাম। এই আমি মনেস্টারিতে পাহাড়ের উপরে থাকতাম, আমায় ডেকেছেন, এই চেতনানন্দ তুমি এসো এসো। বলি, কি ব্যাপার মহারাজ? এখন বিজ্ঞান মহারাজের একটা স্মৃতি কথা মনে পড়েছে, তুমি লেখো। আমি বললাম, না মহারাজ, আমি লিখবো না। আমি টেপ ধরেছি, আপনি বলে যান। আমি লিখতে লাগলে ইন্টারাপশন হয়ে যাবে। আপনি ক্রমাগত বলে যান, আমি ট্রান্সক্রাইব করবো। ব্যাস, ক্রমাগত বিজ্ঞান মহারাজ ওনাদের বাড়িতে গেছিলেন। তারপর সিস্টার ললিতাকে নিয়ে কি করে কামারপুকুর জয়রামবাজি গেছেন। সিস্টার লিচা মিসেস ওয়াইকফ, আই এম টকিং অ্যাবাউট 1937, এইসব গেছেন, সব বলে গেলেন। তারপরে আমি লিখলাম, উদ্বোধনে পাঠালাম, তারপরে ইংরেজিতে অনুবাদ হলো, প্রবুদ্ধ ভারতে গেল। বলতেন, একদিন বলছেন, এই আমি তখন কাশিতে, আমি হরি মহারাজকে বললাম, মহারাজ আপনি তো গীতোক্ত সন্ন্যাসী। এই ঠাকুরের সন্ন্যাসীদের মধ্যে হরিস্বামী তুরীয়ানন্দ ছিলেন গীতোক্ত সন্ন্যাসী, মানে গীতার উপদেশগুলো তিনি জীবনে অ্যাপ্লাই করেছেন। তা আমি একদিন হরি মহারাজকে গিয়ে বললাম, মহারাজ আপনি আমাকে একটু গীতা পড়াবেন? বলে, হ্যাঁ হ্যাঁ, কালকে এসো। আমি গেছি, তখন হরি মহারাজ বলছেন, একটা শ্লোক নাও, শ্লোকটাকে মুখস্থ করো, ওর মানে জানো, তারপরে ওই শ্লোকটা নিজের জীবনে প্রতিফলিত করো। Until you get perfection, don't take the next verse. This is my first class and this is my last class. খুব সুন্দর বললেন। এই শ্লোকটা, একটা শ্লোক নাও, ওই শ্লোকটা মানে বোঝো, জীবনে প্রতিফলিত করো, যখন পারফেক্ট হবে তখন নেক্সট ভার্স নেবে। এই আবার প্রথম শিক্ষা, এই আবার লাস্ট শিক্ষা। বুঝছেন কত সত্য বলতেন। অনেক সময় মজার মজার কথা বলতেন। উনি তখন মাদ্রাসে ব্রহ্মচারী মহারাজ আছেন। আই এম টকিং অ্যাবাউট 1921। মহারাজের এক শিষ্য চিঠি লিখেছে মহারাজকে যে, মহারাজ আমার খুব কাম হয়, কি করব? মহারাজ খুব গম্ভীর প্রকৃতির লোক ছিলেন, আবার হাসি খুশি করতেন। তা মহারাজ চুপ হয়ে রইলেন, চিঠিটা শুনেছেন। তারপর দিন নিউজ পেপার এসেছে। আগে এখন দেখি না নিউজ পেপার, আগেরকার দিনে নিউজ পেপারে বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সব সুন্দর সুন্দর ছবি থাকতো, সব অ্যাডভার্টাইজিংয়ের জন্য, মানে মুভি সিনেমা জগতের সব ছবি থাকতো। ওই সকালে নিউজ পেপারটা এসেছে, উনি একটু নিউজ পেপারটা উল্টিয়ে একটা সুন্দরী অ্যাক্ট্রেসের ছবি দেখেছেন। ছবি দেখে সেবককে বলছেন, এই একটা কাঁচি নিয়ে আসতো। কাঁচি এনেছে, ওই মেয়েটার মুখটা উনি কেটেছেন সুন্দর করে, কেটে ওর মুখের পরে লিখেছেন স্বামী ব্রহ্মানন্দ। বলে সেবককে বলছেন, এই ছবিটা ভাঁজ করে ওই শিষ্যকে পাঠিয়ে দে। মানে কি জানেন, মানে ওই শিষ্যটা যখন এই মেয়েটার ছবি দেখবে, সুন্দরী মেয়ের ছবি, তার উপর দেখবে স্বামী ব্রহ্মানন্দ। তখন তখন ওই ব্রহ্মানন্দই ওর মনে আসবে, মেয়ে মানুষ আসবে না বাবু। বলে মহারাজ যে কিভাবে শিক্ষা দিতেন বোঝা মুশকিল। খুব মজার মজার কথা বলতে। আমি অনেক কিছু বলতে পারি এক একজন সম্বন্ধে, আমি শুধু একটা দুটো ঘটনা আপনাদের বলে যাচ্ছি। আরেকজন সাধুকে দেখলাম অশেষ আনন্দ,
আমার এই ৬৬ বছর হয়ে গেল এই রামকৃষ্ণ এই মনাস্টিক লাইফে ওরকম সাধু আর একটিও দেখলাম না। একটিও দেখলাম না। সবসময় গুম হয়ে রয়েছেন। আমাকে আমরা যেমন বলেন ভূতাবেশ হয়, ভূতাবিষ্ট হয়, এই নাকি দীপসঙ্গী যেন মানে ঠাকুরমা স্বামীজিকে ধরে রয়েছে। আমরা বলি না ওকে ধরেছে, আমরা বলি ঠাকুরকে ধরো, ঠাকুরকে ধরো, এই ঠাকুর একে ধরেছেন, মা ধরেছেন। কি ত্যাগ, কি বৈরাগ্য, কি পবিত্রতা। 1973 তে গিয়েছিলাম, কয়েকদিন ছিলাম, কয়েকবার গেছি, অনেকদিন। I still remember আমার যিনি পায়েস রান্না করেছেন, সে পায়েসের তলাটা পুড়িয়ে গেছে। তারপরে আমাকে পরিবেশন করে বলছে, চেতনানন্দ পায়েস কেমন হয়েছে? আমার মনে হচ্ছে খুব ভালো হয়েছে। পোড়া পায়েস খেলাম। কিন্তু আমি দেখলাম মায়ের শিষ্য আমার যিনি পায়েস রান্না করেছেন, he was possessed. খুব দারুণ সাধু ছিলেন। 1947 আমেরিকায় এসেছেন, 1996 শরীর গেছে। কোনোদিন ইন্ডিয়া ফেরেননি। আমরা মানুষের বলতাম, মহারাজ ইন্ডিয়া যাবেন না? ও স্বামীজি বলেছেন ফরগেট ইন্ডিয়া। সে তো সূর্যানন্দকে বলেছিলেন। তারপরে গেলাম স্বামী বিবিদিশানন্দজির কাছে, ব্রহ্মানন্দের শিষ্য, 1973 তে। উনি থাকতেন সিয়াচলে, উনি অশেষানন্দজি পোর্টল্যান্ডে, এসব ওয়েস্ট কোস্টে, আমেরিকান ওয়েস্ট কোস্টে সেন্টার। তো সিয়াচলে গেছি, একবার মহারাজ আসতেন, উনি বলছেন ঠাকুরের জন্মদিন, তোমাকে একটা বক্তৃতা দিতে হবে। আমি বললাম বক্তৃতা দিতে পারি অন কন্ডিশন। আরে তুমি সাধু কন্ডিশন করছো? আমি বললাম হ্যাঁ মহারাজ, কন্ডিশন ছাড়া আপনার ওখানে আসবো না। কি কন্ডিশন? আমাকে বক্তৃতার পরে আপনাকে ভ্যাঙ্কুভার, ওই কানাডাতে নিয়ে যেতে হবে। সেখানে আমি সেই পোর্টটা দেখব যেখানে স্বামীজি ল্যান্ড করেছিলেন 1993 তে 25শে জুলাই। আমাকে সেই জায়গায় যদি নিয়ে যান তাহলে আমি এসে বক্তৃতা দেবো। বলে আচ্ছা তোমাকে নিয়ে যাবো। সেই জায়গা সব দেখে এলাম। তারপরে হলো কি জানেন, উনি সকালবেলা উঠে জব ধ্যান করতেন, আমি ওনার পিছনে বসে থাকতাম। একদিন আমায় বলছেন, আমি আমার বক্তৃতা তখন ব্রেকফাস্ট খাচ্ছি, তখন আমি বললাম মহারাজ আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনি যখন দীক্ষা নেন তখন স্বামী ব্রহ্মানন্দ আপনাকে কি উপদেশ দিয়েছিলেন? দেখলাম কি জানো, সে সাধুতে তখন এই ৮০-৮২ বছর বয়স। দেখলাম মুখটা না ঝলঝল করে জ্বলে উঠলো। হ্যাঁ মহারাজ, মহারাজ, মহারাজ কি উপদেশ দিয়েছিলেন? মহারাজ আমাকে দীক্ষার পরে বললেন, দেখ পূজা, পাঠ, জপ, ধ্যান এই চারটেই করবি, তাহলে তোর স্পিরিচুয়াল লাইফ একঘেয়ে মনোটোনাস হবে না। সেই উপদেশটা না আমার মনে গেঁথে রয়েছে। পূজা, আপনার শ্রাইনে যান, একটু ধূপ জ্বালান, একটু ফুল দিয়ে সাজান, হইল পূজা। পাঠ, রিডিং, জপ, মন্ত্র উচ্চারণ, আর ধ্যান, এই চারটি যদি অল্টারনেটলি করে যান, দেখবেন আপনাদের স্পিরিচুয়াল লাইফ মনোটোনাস হবে না। আপনারা যখন আমাদের সাধুদের কাছে শেখেন, আমরাও সাধুদের কাছে শিখি, ওই প্রাচীন সাধুদের কাছে সবকিছু শিখতাম। এ নিয়ে তারপরে এলাম স্বামী শ্রদ্ধানন্দ। শ্রদ্ধানন্দজিকে আমি 1952 থেকে জানি। স্বামী উনি ছিলেন স্বামী বিরজানন্দজির প্রাইভেট সেক্রেটারি। বিরজানন্দের স্বামীর শরীর গেল, তখন ওনাকে উদ্বোধনের টিচার করে দেওয়া হলো। আমি সেই থেকেই ওনাকে জানি। তো উনি ছিলেন স্যাক্রামেন্টো সেন্টারের ইনচার্জ। He was my mentor. Sometimes he used to scold me. I still remember. আমি একটা আর্টিকেল লিখেছিলাম, ওই আপনারা হয়তো পড়ে থাকবেন, এই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে শ্রীরামকৃষ্ণের পুনরাগমন। ব্যাস আর্টিকেল তো লিখেছি, আমাকে কি বেদম গালাগালি। হ্যাঁ, এক রামকৃষ্ণ এসেছেন,
আর তুমি আরেকটা রামকৃষ্ণ এনে ভক্তদের মনে বিভ্রান্তি সৃষ্টি করবে। তারপরে অনেক সাধু বারণ করেছিলেন। তারপরে সেই আর্টিকেলটা আমি ওই বিতেশানন্দজির কাছে পড়লাম 1997 এ। তিনি বললেন, "হ্যাঁ, খুব তো ভালো হয়েছে। তুমি লেখো, তুমি ছাপাও।" তারপরে উদ্বোধনে ছাপা হলো। এনিহাউ খুব ওনার কাছ থেকে না আমি অনেক কিছু শিখেছি। খুব ভালো লেখক ছিলেন। মহাপুরুষ যে শিষ্য। আর অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি। এক্সট্রিমলি প্র্যাকটিক্যাল। একদিন আমায় বলছেন, দুজনে বসে, বসে বেতের চেয়ারে বসে ওনাদের পিছনে একটা বাগান আছে, সন্তোদ্যান, গার্ডেন অফ দি সেইন্টস। তো কৃষ্ণ টেম্পলের কৃষ্ণ শ্রাইনের সামনে বসে আছি দুজনে। তো আমাকে বলছেন, "দেখো, আজকে মনে বড় কষ্ট পেলাম।" আমি বললাম, "কিসের কষ্ট মহারাজ?" এক আমেরিকান মহিলা আমার কাছে কাঁদতে, কাঁদতে এসে বলছে, "স্বামী, nobody loves me. Nobody loves me, স্বামী।" দেখুন, আপনাদের একটা কথা বলি। আমাদের মনে যদি ভালোবাসা না থাকতো না, এই জীবনটা না মরুভূমি হয়ে যেত। আপনি চিন্তা করুন, আপনি কাউকে ভালোবাসেন না, আর কেউ আপনাকে ভালোবাসে না। জাস্ট থিংক অফ ইট। You do not love anybody and nobody loves you. আপনি ওই মন্দিরের একটা ওদের দেয়ালের মতো হয়ে থাকবেন। হার্টলেস। এই হার্ট, পরস্পরের প্রতি ভালোবাসা। তো উনি বলছেন, "দেখো, আজকে মহিলা এসে বলল, আমার মনে বড় দুঃখ লাগলো।" তারপরে নিজেই বলছেন, "দেখো, I see love is everywhere." ভালোবাসা সর্বত্র রয়েছে। কিরকম? ওই দেখো, ওই পিচ ট্রি, ওখানে অনেক ফলের গাছ আছে। ডুমুরের গাছ, পিচ, অ্যাপল, তারপরে অ্যাপ্রিকট, তারপরে গ্রেপস, অনেক ফল হয় ক্যালিফোর্নিয়াতে। তো ফলের গাছ দেখে বলছেন, "এই গাছটা না সারা বছর দাঁড়িয়ে থাকে এখানে। শীত, বর্ষা, গরম, বৃষ্টি, ওখানে বরফ পড়ে না, কিন্তু ফ্রস্ট পড়ে। মানে এর মধ্যে এই গাছটা দাঁড়িয়ে থাকে। যখন সিজন হয়, তখন এই গাছটা ফল ফলে। আর সেই ফলটা আমাকে দেয়। এই গাছটা নিজের ফল খায় না। এই গাছটা আমাকে ভালোবাসে।" এইভাবে উনি বলতে শুরু করলেন। শুধু ভালোবাসার দ্বারা দেখো এই পৃথিবীতে কিভাবে ভালোবাসা কিভাবে আছে। উনি বৃহদারণ্যক উপনিষদ থেকে এই মন্ত্রটাও বললেন। ইয়ং পৃথিবী সর্বেষাং ভূতানাং মধু, অস্যই পৃথিবী সর্বেষাং ভূতানাং মধু। এই বৃহদারণ্যক উপনিষদে মধু ব্রাহ্মণ বলে একটা চ্যাপ্টার আছে। মধু, হানি, এই জগৎ না এই সত্য মিষ্টি দিয়ে না স্যাচুরেটেড। তারপরে আমাকে বলছেন, "দেখো, আমি ঘুম থেকে উঠি, বাথরুমে যাই, টুথপেস্ট এন্ড ব্রাশ আমাকে বলে, 'আমরা ভালোবাসি, তুমি দাঁত মাজো।' তারপরে সিঙ্ক খুলি, জল বেরোয়, আমি জল বলে, 'আই লাভ ইউ, রিন্স ইউর মাউথ।' তুমি মুখ ধোও, তুমি জল বলছি, আমি তোমাকে ভালোবাসি। তারপরে আমার জামাকাপড় বলে, 'জামাকাপড় পরো, আমি তোমায় ভালোবাসি।' মন্দিরে যাই, আসন বলে, 'আমি সারারাত বসে আছি, বসো এখানে ধ্যান করো, আমি তোমাকে ভালোবাসি।' তারপরে ব্রেকফাস্ট খেতে যাই, ফ্রুট জুস, টোস্ট, সিরিয়াল, কফি, এগ, সবাই বলে, 'উই লাভ ইউ, ইট আস, গেট এনার্জি।' দেখো, আমি তো দেখি ভালোবাসা তো সর্বত্র রয়েছে। উনি একটু কবি গোছের লোক ছিলেন। সে এমন সুন্দর বলে গেলেন না, তারপরে আমি বললাম, "আরে!" তখন আমি আশ্রমে ফিরে এসে একটা বক্তৃতা দিলাম। লাভ ইজ এভরিহোয়ার। দ্যাট ইজ ওয়ান অফ মাই ফেভারিট লেকচারস। ওটা হলো কি জানেন? ওটা সাংখ্য সূত্র আছে কপিলের। সেখানে একটা মন্ত্র, একটা সূত্র আছে, সংহত পরার্থত্বাৎ। সংহত বস্তু পরের জন্য। এই যে মন্দিরটা আপনারা বসে আছেন, এটা, এই উপরের যে ছাদটা, এটা নিজের জন্য নয়। আমাদের শীত,
আমাদের রোদ্দুর বৃষ্টি থেকে রক্ষা করছে। এই যা কিছু ওই আসনটায় বসে আছেন ওটা নিজের জন্য নয়, আমরা বসবার জন্য। যা কিছু দেখবেন এই জগতে, আপনার বিউটি নট ফর ইউ, উই এনজয় ইউর বিউটি। এই জগতে যা কিছু আছে সব পরের জন্য। আপনি মশারিটা নিয়ে শুন, মশারিটা না নিজের জন্য নয়, মশারিটা আপনার দেহ মন দেহকে মশা থেকে রক্ষা করছে। সব কিছু পরের জন্য, নিজের জন্য কিচ্ছু নেই। ব্যাস ওই সাংখ্যসূত্রের ধরে আর ওই মহারাজের ওই অভিজ্ঞতাটা দিয়ে একটা সুন্দর বক্তৃতা দিল। দেখুন আমরা সাধুদের কাছ থেকে আমরা কিভাবে শিখি। She was my mentor. তারপরে গেলাম আরেকজন সাধুর কাছে, স্বামী সর্বগতানন্দ। উনি অন্ধ্রের লোক, ভালো বাংলা জানেন। 1936 উনি গেছিলেন বম্বেতে, স্বামী অখণ্ডানন্দজির শিষ্য। আমি বলে আমি মঙ্ক হবো। মঙ্ক হবি? তাহলে বম্বে থেকে তুই কনখলে হেঁটে যা, পয়সা নিবি না, খালি পায়ে হেঁটে প্রায় 1002 মাইল তো হবেই, বম্বে থেকে হরিদ্বার হেঁটে যা, ওখানে কল্যাণের কাছ থেকে ওখানে যে জয়েন কর। ব্যাস গেছেন, 3 মাস না 3.5 মাস লেগেছিল। পয়সা নিতে পারবে না, ভিক্ষে করে খাবে, হেঁটে যাও। গেছেন, কল্যাণ মহারাজ বললেন তুমি সাধু হবে? হ্যাঁ মহারাজ। তুমি সাধু হবে? দেখো তোমাকে একটা কথা বলি, এই কথাটা আমার মনে দারুণ লেগেছে, আমি ডায়েরিতে লিখে রেখেছি। তুমি মন্দিরে যে কি করো? পূজা, নৈবেদ্য, প্রার্থনা। ঠাকুরের মন্দিরে পূজা, আমাদের পূজারী মহারাজ পুজো করেন, নৈবেদ্য নিবেদন করেন, তারপরে ঠাকুরের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করেন আমাদের ওই পূজারী মহারাজ। এই তো করো? বলে হ্যাঁ। আর এই যে আমাদের হাসপাতাল দেখছো, এখানে সেবা, ঔষধপত্র, দুটি মিষ্টি কথা। এই যে রোগীরা রয়েছে বিছানায়, ফ্রি বেড, সেবা, তাদের সেবা করো। ওখানে পূজা করেছো, এখানে সেবা করো। তারপরে ওখানে নৈবেদ্য দিয়েছো, ঠাকুরকে নৈবেদ্য খাইয়েছো, এখানে জীবন্ত ঠাকুরদের ঔষধ দাও আর পথ্য দাও। ওখানে ঠাকুরের কাছে হাত জোড় করে প্রার্থনা করেছো, আর এখানে এই যারা বিছানায় পড়ে আছে তাদের দুটো মিষ্টি কথা বলো। এই দুটো যদি এক করতে পারো তাহলে এখানে জয়েন করো। Do you know how I felt? This is called practical Vedanta. ব্যবহারিক জীবনে বেদান্তের প্রয়োগ, যা স্বামীজি আমাদের বলে গেছেন, যা আমরা we are trying to practice, একেই বলে ব্যবহারিক বেদান্ত। কি অপূর্ব দেখুন। অনেক কথা, খুব হৃদয়বান সাধু ছিলেন, খুব ভালো সাধু ছিলেন, বহু লোককে সাহায্য করেছে। তারপরে স্বামী সৎপ্রকাশানন্দ, এনার সঙ্গে 1 বছর 9 মাস ছিলাম। আমি 78 1 মার্চ এখানে এসেছি, উনি 79 নভেম্বরে শরীর গেছে। স্বামীজির শিষ্য, সরি ব্রহ্মানন্দজির শিষ্য। স্বামীজিকে দেখেছেন 1901-এ ঢাকাতে, উনি ঢাকার লোক। স্বামীজি তখন ঢাকায় গেছেন মাকে তীর্থ করাবেন, তার নিজের মাকে। সেই ঢাকাতে উনি 4 বার দেখেছেন স্বামীজিকে। ওনার তখন 12 বছর বয়স। তারপরে 1908-এ তিনি মাকেও দেখেছেন, ব্রহ্মানন্দের কাছ থেকে দীক্ষা নিয়েছেন। ওনার একটা ঘটনা আমার খুব মনে পড়ে, আপনারা শুনলে খুব খুশি হবেন। মহারাজ করতেন কি জানেন? খুব হ্যারাস করতেন। দীক্ষা চাইলে আমার পেটটা ভালো নেই, পরে আসিস, এই আমাকে পঞ্জিকা দেখতে হবে, তুই যা, আজকে মাথাটা ঠিক নেই, পরে আসবি। এইরকম 3, 4, 5 বছর ঘুরাতেন।
তারপর আবার সেবককে বলছেন, এই আমি বড্ড এদের হ্যারাস করছি, ঘুরাচ্ছি, এটা ভালো দেখায় না, কি বলিস? স্বামী ব্রহ্মানন্দ। তা উনি মহারাজ ঘুরেছেন। এখন ওই প্রভু মহারাজ ইনি এরা এক দল বেঁধে জয়রামবাটিতে মার কাছে প্রার্থনা দীক্ষা নেওয়ার জন্য গিয়েছেন। তখন ওই ওই চাপাতলায় ওখানে যে ওনার খুব লার্জ সেঞ্চুরি হয়েছে, তা প্রভু মহারাজ ওকে বললেন, দেখুন এই অবস্থায় আপনি যদি মার কাছে যান, মা বড় উদ্বিগ্ন হবেন, আপনি যাবেন না, আপনি ফিরে যান। তো উনি ফিরে এলেন। ওরা যে প্রভু মহারাজের অন্য সব তাদের প্রভু মহারাজের মায়ের কাছে দীক্ষা নিলেন। তখন উনি বেলুড়ে এসে মহাপুরুষ মহারাজকে বলছেন, মহারাজ আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আচ্ছা মহারাজ, কেউ ঠাকুরের কাছ থেকে, কেউ মহারাজের কাছ থেকে দীক্ষা নেয়, আর কেউ মার কাছ থেকে দীক্ষা নেয়, কোনো পার্থক্য আছে কি? মহাপুরুষ মহারাজ বলছেন, নো পার্থক্য, একই জল, দুটো ট্যাপ দিয়ে আসছে, দুটো ফসেট দিয়ে আসছে। এটা একটা দারুণ কথা, আপনারা শিখে শুনে রাখুন। আপনারা বহু লোকে দীক্ষিত, বহু গুরু, আমাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, বিভিন্ন লোকের কাছে দীক্ষা নিচ্ছেন। জেনে রাখবেন, সেই শক্তি মাত্র একমাত্র ঠাকুর। ওই ঠাকুরই এই বিভিন্ন আমাদের যারা গুরু, আমি তো সেই 1981 থেকে দীক্ষা শুরু করেছি, এই সেই একই গরুর ভিতর দিয়ে এই এই মন্ত্র, এই ঠাকুরের শক্তি যাচ্ছে। এখানে বড় ছোট মনে করবেন না, ও অমুকের কাছে দীক্ষা নিয়েছে আমি বড়, আমার এই গুরু ছোট, এই সমস্ত মনে করবেন না। তারপরে সত্যি এটা কিন্তু খুব সলভ মেনি অফ আওয়ার প্রবলেমস। আমার গুরু বড়, তোমার গুরু ছোট, এই সমস্ত করতে যাবেন না। জেনে রাখবেন, সেই ওই একই গঙ্গা জল আপনার বাড়ি দিয়েও, ওই আপনার বাথরুমের ফসেট দিয়েও আসছে, আমার বাড়ি, সবার বাড়ির ভিতর দিয়ে সে একই জল আসছে। সেই একই ঠাকুরের ভাবধারা বিভিন্ন গুরুর মাধ্যমে এই ছড়াচ্ছে, এর ভিতর ছোট বড় নেই। এটা একটা গ্রেট সলিউশন। আচ্ছা, আমার গুরু সম্বন্ধে একটা কথা বলি, তিনি বাপরে বাপ খুব গম্ভীর লোক ছিলেন, স্বামী শঙ্করানন্দজি। আমার দীক্ষার পরে আমি বললাম, মহারাজ আমাদের কিছু উপদেশ দেন। উপদেশ, কেবল উপদেশ, কেউ পালন করে না, সবাই উপদেশ চায়। তারপরে আবার বলছেন, রোজ কথামৃত পড়বে, সেখানে সকলে সব উপদেশ আছে, সেখানে সব প্রশ্নের উত্তর আছে। যদি রামকৃষ্ণের উপদেশে কাজ না হয়, আমার উপদেশেও কাজ হবে না, যাও। ব্যাস। দেখুন আমি কিরকম উপদেশ পেয়েছিলাম গুরুর কাছ থেকে। বিশুদ্ধানন্দজিকে দেখেছি, এমন সাধু, আর একজন সাধুকে দেখলাম, যেখানে যেতেন না একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি করতেন, আর সেই অ্যাটমসফিয়ারে বসলে আপনি জগৎ ভুলে যাবেন। একটা অপূর্ব সাধু দেখেছিলাম, ভক্তরা বসে এমনি করে বসে থাকতো শুধু জগৎ ভুলবার জন্য। এই দেখুন আমাদের সঙ্গে না খুব দারুণ দারুণ সাধু ছিল, আছে এখনো, মনে করবেন না সব চলে গেছেন। উনি একদিন দুটো কথা আমার খুব মনে পড়েছে উনার। একটা হলো, উনি বলছেন ঠাকুর আর মায়ের সম্বন্ধ, এটা মিস্টিক্যাল রিলেশনশিপ। ঠাকুর দেখছেন সারদা আমার স্ত্রী, আমার শিষ্যা,
আমার ইষ্ট। আবার মা দেখছেন ঠাকুর আমার স্বামী, আমার গুরু, আমার ইষ্ট। একটা অদ্ভুত রিলেশনশিপ যে আমরা কল্পনাই করতে পারি না, ঠাকুর আর মায়ের সম্বন্ধ। একজন এসে বলছেন, মহারাজ ঠাকুর বড় না মা বড়? বলছেন, বাপু তোমরা তো সবাই জানো ঠাকুর মাকে পুজো করেছিলেন, একবার তোমরাই ঠিক করে নাও কে বড়। কে বড় বাপু, তোমরাই ঠিক করে নাও। স্বামী মাধবানন্দজি কেউ দেখেছি, আমি তো স্মৃতি কথাও কিছু লিখেছিলাম। একটা ঘটনা বলি, মাধবানন্দজি আগে যে মিশন অফিস ছিল সে মন্দিরের, বেলুড় মাঝে মন্দিরের সামনে ওনার ঘর ছিল নর্থ ইস্ট কর্নার, ওই ঘরটা, ওইটা ওর অফিস ঘর সবকিছু। একদিন ওই পূব দিকে যে জানলা আছে না, ওখানে জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে রয়েছেন। আর এখন বেলুড় মাছ সেই নারকেল গাছগুলো কেটে ফেলে দিয়েছে, অনেকগুলো নারকেল গাছ ছিল মন্দিরের সামনে। একজন সাধু ওনার সাথে দেখা করতে গেছে, 15-20 মিনিট পিছনে দাঁড়িয়ে রয়েছে, ওনার ভ্রুক্ষেপ নেই। তারপরে পরে পিছন ফিরে দেখে একজন সাধু দাঁড়িয়েছে, কি চাও? তা বলে, মহারাজ আমার একটা প্রশ্ন আছে, আপনি এত সময় দাঁড়িয়ে কি দেখছিলেন? বলে, আমি কি দেখছিলাম জানো? দেখছিলাম গঙ্গার হাওয়া বইছে, আর এই নারকেল গাছটার পাতা কখনো এদিকে আসছে, কখনো ওদিকে আসছে, কখনো সোজা যাচ্ছে, হাওয়া যেদিকে যাচ্ছে সেই পাতাটা সেদিকে যাচ্ছে, এইটা দেখছিলাম। আর ভাবছিলাম কি জানো, আমি যদি একেবারে কমপ্লিটলি সারেঞ্জার, ঠাকুরের পরে ওইরকম সারেঞ্জার করতে পারি, ঠাকুর আমাকে যেভাবে নিয়ে যাবেন, যেখানে নিয়ে যাবেন, আমি সেইভাবেই চলবো। ওই পাতাটার কোনো স্বাধীনতা নেই, ওই হাওয়ার দ্বারাই চালিত হচ্ছে। ঠিক তেমনি আমার জীবনটাও ঠাকুরের দ্বারাই চালিত, এইটা দেখছিলাম। এই দেখুন, এই সামনে একটা নারকেল গাছের দিকে তাকিয়ে রয়েছে, এদের কাছ থেকে যে কত শিখবার আছে আপনাদের কি বলবো। এই স্বামী বীরেশ্বরানন্দজিকে আমার দীক্ষার পরে আমাকে একদিন বললেন, এই তুই এত প্রশ্ন জিজ্ঞেস করিস কেন? আপনার প্রশ্ন আছে বলেই তো প্রশ্ন জিজ্ঞেস করি। তাকে আমাকে বলছেন, দেখ দুটো বই পড়বি, ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ আর তুরীয়ানন্দের পত্র, এই দুটো বই পড়বি, তোকে আর কাউকে প্রশ্ন জিজ্ঞেস করতে হবে না। ওই টু বুকস বিকেম মাই কম্পেনিয়ন্স, ওই দুটো বই আমি ইংরেজিতে অনুবাদ করেছি, স্পিরিচুয়াল ট্রেজার্স, এ গাইড টু স্পিরিচুয়াল লাইফ। ওই বই দুটো যারা দীক্ষা টিক্ষা নিয়েছেন, সাধুরা, বহু সাধু আপনাদের উপদেশ দেন, কিন্তু এই বই দুটো আপনারা রাখবেন, দেখবেন আপনাদের জীবনের বহু বহু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। স্বামী গম্ভীরানন্দজি, আমি ওনার সঙ্গে প্রায় 6-7 বছর ছিলাম। দারুণ সাধু, দারুণ সাধু, সত্যি দারুণ সাধু, বেদাগী, ত্যাগ, বৈরাগ্য, পাণ্ডিত্য, প্রাজ্ঞ। আমার স্টিল মনে আছে, আমি অদ্বৈত আশ্রমে এসেছিলাম অ্যাজ এ প্রুফ রিডার অ্যান্ড এডিটর, 1958, 1st of December। কলেজ ছেড়েছি 57-এ, তারপরে একদিন দেখি কি জানেন, ওই একটা ওনারই ওই ক্যানভাসের চেয়ার ছিল, এখানে বসে এই আমার কাছে আছে এই সমস্ত, এই 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 এইভাবে ধরে এইভাবে লিখছেন, এখানে প্যাড থাকতো, এইভাবে লিখছেন। দেখলাম কি জানেন, ওই স্বামীজির যে বইটা হোক, রেমিনিসেন্সেস অফ বিবেকানন্দ, ওখানে হরিপদ মিত্রের বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করছেন। পেটে দারুণ যন্ত্রণা, কাতরাচ্ছেন, আর একটা হট ওয়াটার ব্যাগ পেটে চেপে, বাঁ হাতে পেটে চেপে অনুবাদ করে যাচ্ছে। তা আমাদের অর্ধেন্দু মহারাজ, যিনি উদ্বোধনের আপনার এই
এখানে ওই আমাদের ওখানে ম্যানেজার ছিলেন, তারপরে কামারপুকুরের মহন্ত হয়েছিলেন। ওই কামারপুকুরে ওই উপরে ওই যে ছবিগুলো দেখছেন পেইন্টিং, ওইটা ওনার সময় হয়েছে। আমাদের বিশ্বরঞ্জন চক্রবর্তী ওই পেইন্টিং গুলো করেছে, ওই ঠাকুরের সমস্ত বাল্যলীলা। ওই আপনারা যে নাট মন্দিরে আছেন না, ওই উপরে ছবিগুলো দেখেন, অর্ধেন্দু মহারাজই ব্যবস্থা করেছে। এনিহাও, তো বলে এই যাও যাও, বিরক্ত করো না। তা আমি যে বললাম, মহারাজ কি চাও? আপনার পেটের যন্ত্রণা, আপনি বিছানায় শুয়ে পড়ুন। আমি যদি বিছানায় শুয়ে পড়ি, তুমি গ্যারান্টি দিতে পারবে আমার যন্ত্রণা চলে যাবে? নো গ্যারান্টি, বাট ইউ উইল হ্যাভ টু টেক রেস্ট। তারপরে আমাকে কি বললেন জানেন? সে কথাটা আমার মনে চিরদিনের মধ্যে ঢুকে গেছে। দেখো, আমি যখন ঠাকুর স্বামীজির কাজ করি না, তখন আমার দেহ বুদ্ধি চলে যায়। আমি এই যন্ত্রণা আমি ফিল করি না। একটা দারুণ শিক্ষা পেলাম জানেন, দারুণ শিক্ষা পেলাম। উনি অনেক গল্প বলতেন আমাকে। আমি যখন হলিউডে আসি, তখন ফ্রান্সে আমার মহা গন্ডগোল হয়েছিল। আমার বিদ্যাত্মানন্দের সঙ্গে দেখা হলো না, আমাকে অ্যাম্বাসেডারের কাছে থাকতে হলো। তারপরেও আমাকে পিক আপ করলো রাত্রিবেলায়। তা আমি হলিউড থেকে চিঠি লিখলাম, মহারাজ আমাকে হাত পা বেঁধে প্যাসিফিক ওশানে ফেলে দিয়েছেন, এখন আমাকে যদি বাঁচতে হয় আমাকে সাঁতরাতে হবে। আমাকে চিঠি লিখলেন, ও তুমি আমাদের ফিলসফিটা কোনো জানতে পারোনি। ঠাকুর তোমাকে হাত পা ধরে বেঁধে পিটাবেন, তুমি কাঁদবে আর বলবে প্রভু তুমি বড় দয়ালু। এই হলো আমাদের ফিলসফি। দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা জীবনে আসবেই আসবে, তবে ওই ঠাকুরকে ধরে থাকতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। একদিন এখানে খুব বৃষ্টি আছে, বজ্রপাত হচ্ছে। আমাদের গত মে মাসে আমাদের 2 বাড়ির ছাদ উড়ে গেছে, গাছপালা গেছে, দরজা জানলা ভেঙে দিয়েছে, টর্নেডো হয়েছিল। 165 মাইল বেগে সেই ঝড় এসে না, এখানে বহু 30,000 গাছ উপড়ে দিয়েছে, এত বেগে এসেছে। এখন আমাদের এই ছাদ রিপেয়ার করতে $400,000 লাগবে, আর ওখানে $300,000 লাগবে, $700,000 লাগবে। প্রায় 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 $1 মিলিয়ন ব্যয় হবে বাড়ির মেরামত করতে। কি করা যাবে? ইন্স্যুরেন্স আছে, কিছু দিয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি। এনিহাউ, ভূতেশানন্দ যে খুব খুব দরদি সাধু ছিলেন, আমাকে খুব স্নেহ করতেন। তার সঙ্গে তার স্মৃতি কথা আপনারা সব পড়বেন, আমি লিখেছি, আমার মনে আছে। আঙ্কেল, মহারাজ আপনি প্রেসিডেন্ট হলেন, আমাদের লোকসান হয়ে গেল। কিরকম? আপনি কথামৃত শেষ করেননি। ঠিকই বলেছ। কাকুরগাছিতে ছিলাম, ওনার যে ওই কথামৃত প্রসঙ্গ যেটা করেন না, ও বইয়ের তুলনা হয় না। ঠাকুরের কথা শাস্ত্র দৃষ্টিতে বিভিন্নভাবে প্র্যাকটিক্যাল ওয়েতে যেভাবে উনি ব্যাখ্যা করেছেন না, তুলনা হয় না। আপনারা পড়বেন ওর কথা। আমি এখান থেকে ক্যাসেট টেপ পাঠাতাম ওইগুলো রেকর্ড করবার জন্য। উনি তো লিখবেন না, রেকর্ড করে তারপরে ওইটা ট্রান্সক্রাইব করে ওই সব বইগুলো বেরিয়েছে। আমি বললাম, আপনি এই কথামৃত শেষ করেনি, চতুর্থ খণ্ড এসেই আপনি থেমে গেছেন। ঠিকই বলেছো, এই দেখো বেলুড় মঠে ওরা প্রেসিডেন্ট করে দিয়েছে, এখন 2টি কাজ, দীক্ষা দিই আর প্রণাম নেই, আর কোনো কাজ নেই। তা একদিন আমি বললাম, মহারাজ আপনি কি ধরনের গুরু? ঠাকুর বলেছেন উত্তম বৈদ্য, যে রোগীর বুকে হাঁটু দিয়ে ওষুধ খাইয়ে দেয়, আপনি আপনার শিষ্যদের বুকে হাঁটু দিয়ে জ্ঞান দিতে পারেন? আমার তো 2 হাঁটুতেই ব্যথা।
আমার সঙ্গে অনেক গল্প হতো, নানান রকম কথা হতো। স্বামী ওঙ্কারানন্দজি, আমার মনে আছে ট্রেনিং সেন্টারের পরে গেছি। মহারাজ উনি আমাকে খুব স্নেহ করতেন, বিরাট পণ্ডিত ব্যক্তি, মায়ের শিষ্য, কাকুর গাছের যিনি অধ্যক্ষ ছিলেন। মহারাজ আমার ট্রেনিং সেন্টার হয়ে গেছে, আপনাকে ট্রেনিং হয়ে গেছে, আপনাকে প্রণাম করতে এসেছি। বলিস কি রে, তোর ট্রেনিং হয়ে গেল? হ্যাঁ মহারাজ। তোকে কেউ জুতো পেটা করেছে? না মহারাজ, তোর ট্রেনিং হয়নি। তোর এখনো অহংকার ভাঙেনি। তারপরে কত উপদেশ দিতেন আমাকে, খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন। বড়দা মহারাজকে দেখেছি, ঈশানানন্দজিকে। একদিন জিজ্ঞেস করলাম, মহারাজ আমাদের বাড়িতে না মা, মামি, মাসি, বোন, আমার বাড়িতে বহু মেয়ে মানুষ আছে, সেই মেয়ে মানুষদের সঙ্গে এই মায়ের কি পার্থক্য? তা আমার দিকে তাকিয়ে বললেন, তুমি এমন কোনো ব্যক্তি দেখেছো জীবনে যার কোনো কামনা বাসনা নেই? তাই আমি মাকে দেখেছি কামনাহীন, কামনা বাসনা নেই। দেখুন মানুষ মাত্রই না কামনা বাসনা আছে, একমাত্র ঈশ্বরের কোনো কামনা নেই। মা জগদম্বার কোনো কামনা থাকে, তার তো ঈশ্বরই। কামনা আসে তো অজ্ঞান থেকে, অবিদ্যা কাম ও কর্ম। আপনি কাজ করেন কেন? বাসনা আছে বলে। আপনার বাসনা আছে কেন? অজ্ঞান আছে বলে। শঙ্করাচার্য বলছেন অবিদ্যা কাম কর্ম, এই যত লোকজন যাকেন এরাই ৩ জায়গায় ঘুরপাক খাচ্ছে। তখন বলছেন কামনা নেই। এই একসাথে দেখেছি মাকে। আরেকটা বলেছিলেন কামনা। তারপরে আমি গোপেশ মহারাজ, স্বামী শারদেশানন্দজি 1977 গোপেশ মহারাজকে জিজ্ঞেস করলাম, মায়ের শিষ্য, মায়ের সেবক ছিলেন ঝাড়ামাটিতে। বলে মহারাজ আচ্ছা আপনি মায়ের ভিতরে স্পেশাল কি দেখলেন বলুন? নিরভিমান, এক্স্যাক্টলি দিস ওয়ার্ড হি ইউজড। অহংকার শূন্য। মানুষ মাত্রই অহংকার আছে, আমাদের সবার অহংকার আছে, আমারও অহংকার আছে। এই বলে দেখেছি এই মায়ের ভিতর না অহংকার ছিল না। এখন মানুষের অহংকার থাকবে, ঈশ্বরের অহংকার নেই। এই ঈশ্বর এই জীবজগৎ তৈরি করেছেন, এসে ঢাক পিটিয়ে বলেন কি আমি এই জীবজগৎ তৈরি করেছি, এই জীবজগৎ আমার? নো, অহং শূন্য, ইগো শূন্য। এইসব সাধুদের কাছে নানান রকম গল্প শুনতাম। একজন তপস্বী সুরেন মহারাজ ছিলেন কাশীতে, স্বপ্রকাশানন্দ মহারাজ। আপনি তো ব্রহ্মানন্দের সঙ্গ করেছেন, সরি তুরীয়ানন্দের সঙ্গে ছিলেন, বলুন একটা কথা। বলে দেখো একদিন কনখল থেকে ব্রহ্মকুঞ্জে বেড়াতে গেছি, ওই পথের পাশে একজন জিলিপি ভাজছে, তো ওই জিলিপি দেখেই হরি মহারাজ চিৎকার করে বলছেন, এই সুরেন, ওই জিলিপি ইজ আওয়ার গোল, জিলিপি ইজ আওয়ার গোল, জিলিপি জিলিপি। কিরকম? ঘিয়ে ভেজে চিনির রসে ভালো, ঘিয়ে ভেজে চিনির রসে ভালো, তার মানে জ্ঞান মিশ্রা ভক্তি। দেখুন এই পথে ঘাটে কিরকম সাধুরা সাধুকে কিভাবে উপদেশ দেয়। খুব সুন্দর কথাটা বলেছিলেন ধর্মেশানন্দজি। 1982 থেকে তাকে ইন্টারভিউ করলাম কাশিতে, এখন তার টেপ এখনো আমার কাছে আছে। বলি দেখো আমি একদিন শ্রীমঠ, উনি শ্রীমঠ কাছে খুব যেতেন, একদিন শ্রীমুখে যে বললেন যে মহারাজ মাস্টারমশাই আমার মনে দারুণ সংশয়, মহাপুরুষ মহারাজের শিষ্য, দারুণ সংশয় ঠাকুরকে নিয়ে। বাবাটা বল ঠাকুর, আমার ঠাকুরের পরে এখন বিশ্বাস হচ্ছে না। বলো কি
তুমি রামকৃষ্ণ মিশনের সাধু, 7 কাণ্ড রামায়ণ পড়ে তুমি এখন আমাকে বলছো সীতাকার মাসি? হ্যাঁ, কি হলো? বলে মহারাজ কি করব, এই সংসার যাচ্ছে না। তখন উনি বললেন, দেখো তোমাকে একটা কথা বলি, আমারও এই প্রবলেমটা এসেছিল। একদিন দক্ষিণেশ্বরে গেছি দুপুরের পরে, দেখলাম ঠাকুর বিছানায় শুয়ে আছেন। তখন আমি ঠাকুরের পায়ের কাছে বসে তার পা এরকম ভাবে রাপ করছি। আর ভাবছি কি জানেন, এ তো মানুষের মতো, আমাদের মতো খায় দায় শোয় গল্প করে হাঁটে, ইনি কি করে ভগবান হবেন? শ্রীম নিজে বলছেন ঠাকুর শুয়ে আছেন বিছানায় দক্ষিণেশ্বরে। হঠাৎ ঠাকুর ঝাপ করে উঠে বসে বললেন, এই মাস্টার কি ভাবছো, এই মাস্টার কি ভাবছো? একে ভাবলে সব হয়ে যাবে, একে ভাবলে সব হয়ে যাবে, একে ভাবলে সব হয়ে যাবে। তারপরে আবার ঠাকুর নিজে নিজেই বলছেন, মা এ কি বললাম, এ কি আমি বললাম না তুই বললি? মা এ কি আমি বললাম না তুই বললি? তারপর ঠাকুর আবার সমাধিস্থ হয়ে গেলেন। বলে দেখো, সেই দিন আমি বুঝেছি ঠাকুর সাক্ষাৎ ভগবান, দেহধারী ভগবান ঠাকুর। আমার সময় হয়ে গেছে মনে আছে, তোমাদের খাওয়ার ঘন্টা পড়বে। Anyhow, I just tried to share with you some of these incidents, episodes. কত কথা আছে, ওই আপনারা ওই প্রাচীন সাধুদের কথা 2 ভলিউম পড়বেন শুনবেন। আমি বোধাত্মানন্দ যে আমাদের ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল ছিলেন, তারও অনেক কথা শুনবেন। এরা যে কি ধরনের সাধু ছিলেন, আমাকে মাঝে মাঝে ঠাট্টা করে বলতেন, প্রভু এই 3 রকম সাধু আছে, তেলে ভাজা, ঘিয়ে ভাজা, ঘিয়ে ভেজে চিনির রসে ডোবানো, তুমি কোন দলে ঢুকতে যাও? আমাকে মজা মজা করে বলতেন। আপনারা মহাভাগ্যবান যে আপনারা এই ঠাকুরের মায়ের সংস্পর্শে এসেছেন। আমি অনেক সময় আমেরিকানদের বলি কি জানেন, দেখো I may not be a good monk, but the spiritual heritage I carry superb, unparalleled. কিরকম জানেন, আমাদের পিছনে রয়েছে 5000 বছরের বেদান্তিক ট্র্যাডিশন। আর anyhow, I think my time is over. Thank you everybody.